আগের ভিডিওতে আমরা বিন্যাস সমবায়ে কাকে বলে বা বিন্যাস সমবায়ের বেসিক পার্থক্যটা কী, বিন্যাস সমবায়ের বিভিন্ন সূত্র মানে মেনলি বিন্যাস সম্পর্কেই আমরা প্রথম পর্বের ভিডিওটাই জেনেছিলাম। আজকে বিন্যাসেরই বাকি সূত্রগুলো এই ভিডিওতে আমি শেষ করব। দ্বিতীয় পর্বের ভিডিও যেটা দিয়ে শুরু করছি, আগের দিন যে সূত্রটা বলেছিলাম বা যে টাইপটা বলেছিলাম সেখানে ছিল সবগুলি বস্তু বিভিন্ন এমন এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু। এটা আগের দিনে ছিল যে সবগুলো বস্তু বিভিন্ন এমন মোট এন সংখ্যক বস্তুর মধ্যে থেকে আর সংখ্যক বস্তু নিয়ে বিন্যাসের সংখ্যা। কিন্তু আজকে দেখো এখানটায় বলা আছে যে সবগুলি বস্তু বিভিন্ন নয়। এই কথাটার উপর আমাকে মেনলি জোর দিতে হবে যে এই কথাটা এখানে বলে দিয়েছে যে সবগুলো বস্তু কিন্তু এইবার বিভিন্ন নয়। তাহলে সবগুলি বস্তু বিভিন্ন নয় এমন এন সংখ্যক বস্তুর সবগুলিকে একত্রে নিয়ে বিন্যাসের সংখ্যা। দেখো এখানে মোট বস্তুর সংখ্যা কত আছে, যদি আমি শুরু করি অঙ্ক। মোট বস্তুর সংখ্যা আছে এখানে এনটি। ঠিক আছে, মোট বস্তুর সংখ্যা এখানে আছে এনটি। এইবার এই এনটি বস্তুর মধ্যে আমি যদি মনে করি যে প্রথম প্রকার বস্তু আছে পি সংখ্যক, কারণ যেহেতু প্রত্যেকটা বস্তু বিভিন্ন নয় তার মানে অবশ্যই রিপিটেশন আছে। প্রত্যেকটা বস্তু বিভিন্ন নয় তার মানে অবশ্যই রিপিটেশন আছে। যেমন ধরো মনে করো একটা জায়গায় মোট 5টা বল আছে। এবার বলের যে রংগুলো, সেই রংগুলো মনে করো বিভিন্ন নয়, তার মানে নিশ্চয়ই সেম কালারের বল, তার মানে যে কালারটা সেম সেটা রিপিটেশন। মানে মনে করো দুটো লাল রঙের বল, তার মানে লাল রংটা রিপিট। ধরো 3টে নীল রঙের বল, 5টা বলের মধ্যে 2টো লাল রঙের বল, 3টে নীল রঙের বল, তাহলে লাল রংটা 2বার রিপিট, নীল রংটা 3বার রিপিট। তেমনি মোট বস্তুর সংখ্যা এনটি আছে। তো আমি সেখানে বললাম প্রথম প্রকার বস্তু আছে পি সংখ্যক, ঠিক আছে। দ্বিতীয় প্রকার বস্তু আছে ধরে নিলাম কিউ সংখ্যক। তৃতীয় প্রকার বস্তু আছে ধরে নিলাম আর সংখ্যক। তৃতীয় প্রকার বস্তু আছে ধরে নিলাম আর সংখ্যক। এইভাবে এটা রিপিট হয়েছে, এটা অনেকবার রিপিট হয়েছে, ধর বস্তুগুলো রিপিট হয়েছে, ঠিক আছে। এইবার এই যে মোট এন সংখ্যক বস্তু নিয়ে আমি বিন্যাসের সংখ্যা নির্ণয় করতে চলেছি, তো মনে করি নির্ণেয় বিন্যাসের সংখ্যা, x। আমি ধরে নিলাম নির্ণেয় বিন্যাসের সংখ্যা হচ্ছে x। এইবার তাহলে এই যে আমি বিন্যাসের সংখ্যাটা ধরলাম, এটা কিন্তু যখন বস্তুদের রিপিটেশন আছে, মানে বস্তুগুলো বিভিন্ন না, রিপিটেশন আছে। এইবারের জায়গাটা ভালো করে বুঝতে হবে। যদি বস্তুগুলি পরস্পর বিভিন্ন হতো, যদি বস্তুগুলি পরস্পর বিভিন্ন হতো তাহলে দেখো এই যে প্রথম প্রকার বস্তু পি সংখ্যক ছিল, এটা কিন্তু আর পি সংখ্যক থাকতো না। মানে ওই যে প্রথম প্রকার বস্তু পি সংখ্যক ছিল সেটা কিন্তু বিভিন্ন পি সংখ্যক হয়ে যেত, তাই না? এই যে প্রথম প্রকার বস্তু পি সংখ্যক, এটা কখন? যখন বস্তুতে রিপিটেশন আছে, মানে কিছু বস্তু সেম। বাট আমি বলছি যে যদি বস্তু পরস্পর বিভিন্ন হতো, মানে সেম না হতো, ডিফারেন্ট টাইপের বস্তু হতো, তাহলে এই যে প্রথম প্রকার বস্তু পি সংখ্যক ছিল, এটা তখন কি হয়ে যেত? পি সংখ্যক
বিভিন্ন বস্তু হয়ে যেত, তাহলে তখন পি সংখ্যক বিভিন্ন বস্তু নিয়ে বিন্যাসের সংখ্যা হতো, পি সংখ্যক বিভিন্ন বস্তু নিয়ে বিন্যাসের সংখ্যা হতো পি। বিভিন্ন বস্তু হলো বিন্যাসের সংখ্যা, প্রথম পর্বের ভিডিওতে বলা আছে, যারা এখনো দেখোনি ভিডিওটা দেখে নিও। পি ফ্যাক্টোরিয়াল, পি ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এই যে দ্বিতীয় প্রকার বস্তু সেম ছিল কিউ সংখ্যক, এখন কিন্তু আর সেম থাকতো না, কারণ আমি বলে দিয়েছি বস্তু যদি বিভিন্ন হতো, তার মানে এই যে কিউ বস্তু ছিল, কিউ সংখ্যক বস্তু ছিল, সেটাও কিন্তু বিভিন্নই হতো। তাহলে কিউ সংখ্যক বিভিন্ন বস্তু নিয়ে, কিউ সংখ্যক বিভিন্ন বস্তু নিয়ে বিন্যাসের সংখ্যা হতো, বিন্যাসের সংখ্যা হতো, বিভিন্ন বস্তু হলে কি হয়, কিউ ফ্যাক্টোরিয়াল। এই যে তৃতীয় প্রকার সেম বস্তু ছিল আর সংখ্যক, এখন কিন্তু আর সেম থাকতো না, কারণ আমি বলে দিয়েছি পরস্পর বিভিন্ন হতো। তাহলে আর সংখ্যক বিভিন্ন বস্তু নিয়ে, আর সংখ্যক বিভিন্ন বস্তু নিয়ে বিন্যাসের সংখ্যা হতো, বিন্যাসের সংখ্যা হতো সমান সমান আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এইবার যদি আমি মোট বিন্যাস জানতে চাই, তাহলে সুতরাং মোট বিন্যাস, মোট বিন্যাস বিভিন্ন বস্তু যখন হবে, তখন মোট বিন্যাসের ক্ষেত্রে কি করি আমরা, তাদেরকে গুণ করে দিই, তাই না? কেন? এই গুণের কনসেপ্টটাও প্রথম পর্বের ভিডিওতে ব্যাখ্যা করা আছে, যারা দেখোনি অবশ্যই ভিডিওটা দেখে নিও, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে মোট বিন্যাস হতো, দেখো শুরুতে আমি ধরেছিলাম নির্ণয় বিন্যাস এক্স, তারপর যখন বিভিন্ন হলো পি ফ্যাক্টোরিয়াল, কিউ ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়াল, এইভাবে বিষয়টা চলছে, এইভাবে বিষয়টা চলছে। তাহলে এই যে বিষয়গুলো চলছে, এই সবগুলো বিষয় কিন্তু তখন পরস্পর বিভিন্ন ক্ষেত্রে যখন মোট বিন্যাস করবো গুণ হতে থাকবে, তাই না? তাহলে মোট বিন্যাসটা আমি তখন কি করব, এক্স গুণ পি ফ্যাক্টোরিয়াল গুণ কিউ ফ্যাক্টোরিয়াল গুণ আর ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সো অন, এই গুণগুলো চলছে, এই গুণগুলো চলছে। এইবার মোট বস্তু ছিল কি, এনটি, শুরুতেই বলে দিয়েছে বিভিন্ন নয় এমন এন সংখ্যক বস্তু, তাহলে মোট বস্তু কি, এনটি। তাহলে যদি বস্তু বিভিন্ন হতো, যদি বস্তু ডিফারেন্ট টাইপ হতো, এই কথাটার উপর জোর দাও, যদি বস্তু বিভিন্ন টাইপ হতো, তাহলে সেক্ষেত্রে, সেক্ষেত্রে মোট এন সংখ্যক, এন সংখ্যক বিভিন্ন বস্তু নিয়ে, বিভিন্ন বস্তু একযোগে নিয়ে, মোট এন সংখ্যক বিভিন্ন বস্তু একযোগে নিয়ে বিন্যাসের সংখ্যা হতো, এন সংখ্যক বস্তু বিভিন্ন বস্তু নিয়ে বিন্যাসের সংখ্যা হতো এন ফ্যাক্টোরিয়াল, তাই না? তাহলে এন ফ্যাক্টোরিয়াল বিভিন্ন, যখন এনটা বিভিন্ন বস্তু ছিল, বিন্যাস হওয়ার কথা ছিল এন ফ্যাক্টোরিয়াল, বাট আমি আগের কনসেপ্ট থেকে দেখছি মোট বিন্যাস এইটা, তার মানে প্রশ্নানুসারে এই যে দুটো, এই যে দুটো এরা পরস্পর সমান। তাহলে সুতরাং প্রশ্নানুসারে, সুতরাং প্রশ্নানুসারে x into p factorial into q factorial into r factorial and so on সমান সমান n factorial। তাহলে এই যে গুণযুক্ত যে অংশটা আছে, সেটা যখন এই পাশে যাবে তখন ভাগ হয়ে যাবে, তার মানে x হয়ে যাবে n factorial by p factorial into q factorial into r factorial and so on। তার মানেটা কি, যখন বস্তুদের রিপিটেশন থাকবে, যখন বস্তুদের রিপিটেশন থাকবে, সেক্ষেত্রে বিন্যাস কি হবে, মোট বস্তু সংখ্যার ফ্যাক্টোরিয়াল বাই যাদের রিপিটেশন আছে তাদের ফ্যাক্টোরিয়ালের গুণফল। এই যে পি কিউ আর এগুলো কি ছিল,
প্রথম বস্তু রিপিটেশন, দ্বিতীয় বস্তু রিপিটেশন, তৃতীয় বস্তু রিপিটেশন, তার মানে মোট বস্তু সংখ্যার ফ্যাক্টোরিয়াল বাই যাদের রিপিটেশন আছে তাদের ফ্যাক্টোরিয়ালের গুণফল। ঠিক আছে, এইবার এই যে সূত্রটা আমি বললাম এটা একটা উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি। মনে করো তোমার কাছে তিনটে বিভিন্ন অক্ষর আছে, মনে করো তোমার কাছে বিভিন্ন তিনটে অক্ষর আছে এম এ টি, তিনটে বিভিন্ন অক্ষর আছে। এই যে এম এ টি তিনটে বিভিন্ন অক্ষর আছে, এদেরকে তুমি কত রকম ভাবে বিন্যস্ত করতে পারো? ধরো এম এ টি বা এম টি এ, এ এম টি, এ টি এম, টি এ এম, টি এম এ, মানে মোট করকম ভাবে বিন্যস্ত করতে পারলে তুমি? বিন্যাসের সংখ্যা কত হলো? এখানটায় মোট বিন্যাসের সংখ্যা সমান সমান 6। 6টা শব্দ তৈরি করতে পেরেছো তুমি। এইবার ধরো আমি এই এম এ টির টিটাকে এ দিয়ে রিপ্লেস করলাম, টিটাকে এ দিয়ে রিপ্লেস করলাম, মানে এম এম এ তো ছিলই, এম আর এ তো ছিলই, আর টিটাকে আমি কি করেছি, টিটাকে আমি কি করেছি এ দিয়ে রিপ্লেস করে দিয়েছি। তাহলে দেখো এর কিন্তু রিপিটেশন চলে এসছে, এর কিন্তু রিপিটেশন চলে এসছে। তার মানে এই যে তুমি মোট বিন্যাস করেছিলে, এই যে তুমি মোট বিন্যাস করেছিলে, যত জায়গায় টি ছিল তত জায়গায় রিপ্লেসমেন্টের জন্য এ বসে যাবে, যত জায়গায় টি ছিল তত জায়গায় রিপ্লেসমেন্টের জন্য এ বসে যাবে, তাই না? তাহলে যদি তুমি টি গুলোর জায়গায় এ বসিয়ে দাও, তাহলে এই শব্দগুলোই কিসে রূপান্তরিত হচ্ছে দেখো তো? এম এ টি ছিল, হয়ে যাবে এম এ এ, মা। এম টি এ ছিল, সেটা হয়ে যাবে এম এ এ। টি গুলো এ দিয়ে রিপ্লেস হচ্ছে কিন্তু, হ্যাঁ খেয়াল রাখবে, টি গুলো এ দিয়ে রিপ্লেস হচ্ছে। এ এম টি হয়ে যাবে এ এম এ, টি এর জায়গায় এ বসবে। এ টি এম হয়ে যাবে এ এ এম। ঠিক আছে, টি এ এম রিপ্লেস হয়ে যাবে টি এ দিয়ে এ এ এম, আর লাস্টে টি এম এ রিপ্লেস হয়ে যাবে এ এম ই। এইবার খেয়াল করো তো ঘটনাটা কি ঘটছে। এই যে প্রথম দুটো যে সজ্জা, প্রথম দুটো অ্যারেঞ্জমেন্ট, প্রথম দুটো অ্যারেঞ্জমেন্ট এই দুটো কিন্তু সেম, এই দুটো কিন্তু সেম। তাহলে এখান থেকে আমি যে কোনো একটা নেব, যে কোনো একটা নেব। তাহলে ধরো, কারণ দুজনে তো আসলে একই, তাহলে যে কোনো একটা নেব আমি, যে কোনো একটা নেব আমি। তারপর দেখো এই যে দুটো এ এম এ, এ এম এ, দুটো তো আসলে সেম, দুটো তো আসলে সেম। তাহলে এদের দুজনের মধ্যে থেকেও কিন্তু আমি যে কোনো একটা নেব, এ এম এ, যে কোনো একটা নেব, যে কোনো একটা নেব। আর এই যে দুটো সজ্জা দেখো দুটোই কিন্তু সেম, এ এ এম, এ এ এম, দুটোই কিন্তু সেম। তাহলে আমি যে কোনো একজনকে নেব, যে কোনো একজনকে নেব, যে কোনো একজন এ এ এম, মানে দুজনেই তো সেমই, এ এ এম, এটাও এ এ এম, মানে যে কোনো একজন নেব এ এ এম। তাহলে কটা পেলে তুমি? তাহলে এই ক্ষেত্রে তুমি মোট বিন্যাস সংখ্যা কত পেলে? মোট বিন্যাস সংখ্যা তুমি কত পেলে? 3 পেলে, তাই না? মোট বিন্যাস সংখ্যা, মোট বিন্যাস সংখ্যা, মোট বিন্যাস সংখ্যা পেলে তুমি
3 কমে গেল, আগে ছিল 6 এখন হলো 3। এইবার এই যে 3 পেয়েছো সেটাকে তুমি এইভাবে তো ভাবতেই পারো, তাই না? 6/2, 6/2 করলে তো 3 হয়, 6/2 করলে তো 3 হয়। ঠিক আছে, ঠিক আছে। এইবার এই যে 6, এইটাকে ভেঙে দেখো তুমি কিভাবে ভাবতে পারো। 6 কে তুমি লিখতে পারো 3 ইন্টু 2 ইন্টু 1 ডিভাইডেড বাই এই 2টাকে তুমি বলতে পারো 2 ইন্টু 1। তাহলে এইবার দেখো এই যে 3 ইন্টু 2 ইন্টু 1 মানে কি 3 ফ্যাক্টোরিয়াল। কারণ ফ্যাক্টোরিয়াল মানে কি কোনো একটা সংখ্যা থেকে শুরু করে 1 পর্যন্ত গুণ, 3 2 1 মানে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ইন্টু 1 মানে 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এইবার এই যে দেখ 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল এটা কেন আসলো বলো তো? এটা কেন আসলো বলো? কারণ তোমার কাছে মোট অক্ষর ছিল 3টে, যার মধ্যে দুটো এর রিপিটেশন। মোট অক্ষর ছিল 3টে, যার মধ্যে দুটো এর রিপিটেশন। তাহলে এই যে দেখো মোট অক্ষর 3টে ছিল 3 ফ্যাক্টোরিয়াল বাই দুটো এর রিপিটেশন বলে 2 ফ্যাক্টোরিয়াল। এটাই তো আমি এইমাত্র ব্যাখ্যা করলাম যে মোট যতগুলো থাকবে তত ফ্যাক্টোরিয়াল। এই যে এইমাত্র আমি কি বলেছিলাম, এইমাত্র আমি কি বলেছিলাম, মোট n সংখ্যক ছিল তাই n ফ্যাক্টোরিয়াল বাই যাদের রিপিটেশন থাকবে তারা, বাই যাদের রিপিটেশন থাকবে তারা, তাই না? তাহলে এই ক্ষেত্রে দেখো মোট ছিল তোমার কাছে 3টে অক্ষর তাই 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই দুটো এর রিপিটেশন ছিল তাই 2 ফ্যাক্টোরিয়াল। মিলছে আমার সূত্রের সাথে? আমার সূত্রের সাথে মিলছে। এইবার এটা তো ছোট্ট 3টে অক্ষর ছিল বলে আমি লিখে লিখে করতে পারলাম, কিন্তু যদি অনেক বড় অক্ষর দেয় সেক্ষেত্রে তার আমি লিখে শেষ করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে। কিভাবে করবো দেখো এইবার, তাহলে সেরকম একটা উদাহরণ দেই। মনে করো এই যে শব্দটা আছে, যেহেতু আমরা অঙ্কের বিষয় নিয়ে আলোচনা করছি তো ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স এইটাতে মোট বিন্যাসের সংখ্যা তোমার কাছে জানতে চেয়েছি। তাহলে মোট বিন্যাসের সংখ্যা জানতে চাইলে দেখো এখানে তো অনেকগুলো অক্ষর, আমি তো একে বিভিন্নভাবে লিখে শেষ করতে পারবো না, বিভিন্নভাবে লিখে শেষ করতে পারবো না, বা লিখতে গেলে আমি একটা অসুবিধার সম্মুখীন হব। তাহলে সেই ক্ষেত্রে আমাকে সূত্র প্রয়োগ করতে হবে। কিভাবে সূত্র প্রয়োগ করছি দেখো, এখানে মোট অক্ষর কটা আছে, মোট অক্ষর আছে, এটাতে মোট অক্ষর কটা আছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টি মোট অক্ষর আছে 11টি, যার মধ্যে দেখো এম কয়বার আছে, এই যে এম এর রিপিটেশন আছে, এম এর রিপিটেশন আছে কিন্তু, হ্যাঁ তাহলে এম আছে 2 বার, এম এর রিপিটেশন আছে, এম আছে 2 বার, এর রিপিটেশন আছে, এ রিপিটেশন আছে, এ আছে 2 বার। ঠিক আছে, টি এর রিপিটেশন আছে, এই যে টি এর রিপিটেশন আছে, টি আছে 2 বার, টি আছে 2 বার। ঠিক আছে, আর কোনো রিপিটেশন আছে দেখো, আর কিন্তু কোনো রিপিটেশন নেই, আর কিন্তু কোনো রিপিটেশন নেই। তাহলে যদি এইবার আমি বিন্যাসের সংখ্যা জানতে চাই, তাহলে সুতরাং বিন্যাসের সংখ্যা, সুতরাং বিন্যাসের সংখ্যা দেখো মোট অক্ষর ছিল 11টি, মোট অক্ষর ছিল 11টি, তাহলে 11 ফ্যাক্টোরিয়াল বাই এম আছে 2 বার, যাদের রিপিটেশন আছে এবার তারা ভাগ হয়ে যাবে, তাহলে এম আছে 2 বার, তাহলে এই যে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এ আছে 2 বার 2 ফ্যাক্টোরিয়াল, টি আছে 2 বার 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ঠিক আছে। এইবার এইটা যদি আমরা করি তাহলে কত উত্তর আসছে, 49,89,600। এই হবে আমার মোট বিন্যাসের সংখ্যা, এই হবে আমার মোট বিন্যাসের সংখ্যা। ঠিক আছে, নেক্সট যে টাইপটা আমরা শিখব, প্রদত্ত কতগুলি বিভিন্ন বস্তুর মধ্যে থেকে একই বস্তু একাধিকবার ব্যবহার করা যাবে, একই বস্তু, এই কথাটার উপর জোর দেবে, একই বস্তু একাধিকবার ব্যবহার করা যাবে
একই বস্তু একাধিকবার ব্যবহার করা যাবে এরূপ বিন্যাসের সংখ্যা। তাহলে দেখো কেমন ব্যাপারটা, আলোচনা করা যাক। মনে করো তোমার কাছে প্রদত্ত 5টি অঙ্ক আছে, প্রদত্ত 5টি অঙ্ক আছে, 1 2 3 4 5, প্রদত্ত 5টি অঙ্ক আছে। এদেরকে একাধিকবার তুমি ব্যবহার করতে পারো, মানে 1কে যতবার খুশি ব্যবহার করতে পারো, 2কে যতবার খুশি ব্যবহার করতে পারো, 3কেও যতবার খুশি ব্যবহার করতে পারো, 4কে যতবার খুশি ব্যবহার করতে পারো, 5কেও যতবার খুশি ব্যবহার করতে পারো। তো যতবার খুশি ব্যবহার করে তোমাকে বলল 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি। তাহলে যখনই তুমি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করবে, তাহলে 4টে ঘর হবে, একক, দশক, শতক, হাজার। তাহলে 4টে ঘর হলো তোমার, একক, দশক, শতক, হাজার। এইবার দেখো তুমি তো একটা বস্তুকে যতবার খুশি ব্যবহার করতে পারছো। তাহলে এই যে প্রথমে হাজারের ঘরে যখন লিখবে, তুমি মনে করে 1 লিখতে পারো, বা 2 লিখতে পারো, বা 3 লিখতে পারো, বা 4 লিখতে পারো, বা 5 লিখতে পারো। মানে 5 রকম ভাবে তুমি হাজারের ঘর ফুলফিল করতে পারো, তাই তো? তাহলে হাজারের ঘর ফুলফিল করতে পারো তুমি 5 উপায়ে, ঠিক আছে? এইবার তুমি হাজারের ঘরে মনে করো 1 লিখেছো, মনে করো 1 লিখেছো, বা তুমি অন্য কিছুও লিখতে পারো, যেটা খুশি তুমি লিখতে পারো। মনে করো তুমি 1 লিখেছো। এবার শতকের ঘরেও তুমি আবার 1 লিখতেই পারো, কারণ বলাই আছে যে তুমি একই বস্তু একাধিকবার ব্যবহার করতে পারো। তাহলে যা খুশি লিখতে পারো তুমি, 1 2 3 4 5, তাহলে 5 রকম যা খুশি লিখতে পারো। মানে এখানেও কিন্তু তোমার ঘর পূর্ণ করতে পারবে তুমি 5 উপায়। মানে তুমি 1কে আবার লিখতেই পারো, কারণ একই বস্তু তুমি বারবার লিখতে পারো, বা তুমি 2ও লিখতে পারো, 3ও লিখতে পারো, যাই হোক তুমি 5 উপায়ে ফুলফিল করতে পারো। সেম দশকের ঘর, দশকের ঘর এখানেও কিন্তু তুমি আবার 1 ব্যবহার করতেই পারো, কারণ বলাই আছে একই বস্তু যতবার খুশি ব্যবহার করতে পারো। তাহলে 1 ব্যবহার করতে পারো, 2 ব্যবহার করতে পারো, 3 ব্যবহার করতে পারো, 4 ব্যবহার করতে পারো, 5 ব্যবহার করতে পারো। মানে আবারও কিন্তু 5 উপায়ে তুমি এই ঘর ফুলফিল করতে পারো। লাস্ট এককের ঘর, মানে তুমি এখানেও কিন্তু আবার 1 ব্যবহার করতে পারো, কারণ বলাই আছে একই সংখ্যা তুমি বারবার ব্যবহার করতে পারো, বারবার ব্যবহার করতে পারো, একাধিকবার ব্যবহার করতে পারো। তাহলে তুমি 1কে আবার ব্যবহার করতেই পারো, 2 ব্যবহার করতে পারো, 3 ব্যবহার করতে পারো, 4 ব্যবহার করতে পারো, 5 ব্যবহার করতে পারো। মানে এই ঘরটাও কিন্তু তুমি ফুলফিল করতে পারো 5 উপায়েই, ঠিক আছে? কারণ তুমি বারবার ব্যবহার করতে পারছো। তাহলে এইবার যদি আমি মোট বিন্যাস জানতে চাই, তাহলে মোট বিন্যাস আমি কি করব? সবকটা উপায় গুণ করে দেব, 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, তার মানে 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4। মানে এই যে 5 টু দি পাওয়ার 4, কারণ 5টা অঙ্ক 4টে ঘর, 5 টু দি পাওয়ার 4, 5টা অঙ্ক 4টে ঘর, 5 টু দি পাওয়ার 4, ঠিক আছে? তাহলে এটাকেই যদি আমি জেনারেলাইজ করি, এটাকেই যদি আমি জেনারেলাইজ করি, তাহলে সেটা আমি কি বলবো? এটার সাথে মিলিয়ে দেখবে, হ্যাঁ? তাহলে মনে করো তোমার কাছে, এবার জেনারেলাইজ করছি এটাকে, হ্যাঁ? মোট বস্তু সংখ্যা, মোট বস্তু সংখ্যা সমান সমান এনটি। মোট বস্তু সংখ্যা সমান সমান তোমাকে বললো এনটি, ঠিক আছে? মোট বস্তু সংখ্যা সমান সমান তোমাকে বলা হলো এনটি। আর তোমাকে বলা হলো যে আর বার পর্যন্ত ব্যবহার করতে, আর বার পর্যন্ত নেওয়া যেতে পারে, ঠিক আছে? এখানে যেমন 4টে ঘর ছিল, এখানে যেমন 4টে ঘর ছিল বলে 4 বার নিয়েছো, তো আর বার পর্যন্ত তুমি নিতে পারো, ঠিক আছে? আর বার পর্যন্ত তুমি নিতে পারো, আর বার পর্যন্ত নেওয়া যেতে পারে।
আর বার পর্যন্ত নেওয়া যেতে পারে। ঠিক আছে, আর বার পর্যন্ত নেওয়া যেতে পারে। তাহলে দেখো, 5টা বস্তু ছিল, 4 বার নিয়েছো, 5 টু দি পাওয়ার 4। 5টা বস্তু ছিল, 4টে ঘর ছিল, 5 টু দি পাওয়ার 4। তাহলে মোট বস্তু এনটি আর বার নিয়েছো, মোট বস্তু এনটি আর বার নিয়েছো। তাহলে সুতরাং মোট বিন্যাস কি হবে? এন টু দি পাওয়ার আর। মোট বিন্যাস কি হবে? এন টু দি পাওয়ার আর। মোট বিন্যাস এন টু দি পাওয়ার আর। ঠিক আছে, এবার এটাকেই আমরা তাহলে অঙ্কের সাহায্যে বোঝার চেষ্টা করি। তো উদাহরণটা হলো, ঝোঁকশূন্য একটি ছক্কাকে পরপর 4 বার নিক্ষেপ করা হলে কতগুলি ফলাফল সম্ভব। ঝোঁকশূন্য কথাটার মানে হচ্ছে, মনে করো যে একটা ছক্কা চাললে আগের থেকেই কিছু করা আছে যাতে 2ই পড়বে, যতবার খুশি চালো তুমি 2ই পড়বে, মানে 2-এর প্রতি ছক্কাটার একটা ঝোঁক আছে, যেই কারণে বারবার 2 পড়ছে। কিন্তু ঝোঁকশূন্য মানে এরকম কোনো ঘটনা ঘটানো নেই ছক্কাটার মধ্যে, যেটা খুশি পড়তে পারে, যেটা খুশি পড়তে পারে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে দেখো, একটি ছক্কাকে একবার নিক্ষেপ করা হলে, একটি ছক্কাকে একবার নিক্ষেপ করা হলে সম্ভাব্য ফলাফল, কত রকমের ফলাফল তুমি পেতে পারো। একটি ছক্কাকে একবার নিক্ষেপ করা হলে সম্ভাব্য ফলাফল কি কি হতে পারে? 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 4 পড়তে পারে, 5 পড়তে পারে, 6 পড়তে পারে। হ্যাঁ, তাহলে সম্ভাব্য ফলাফল 6 রকম। সম্ভাব্য ফলাফল 6 রকম। এইবার এই ছক্কাটাকে, ওই একই ছক্কাকে, কিন্তু দেখো এখানে বলা আছে একটি ছক্কাকে, ওই সেম ছক্কাটাকেই তুমি 4 বার নিক্ষেপ করেছো। তাহলে ওই ছক্কাটিকে 4 বার নিক্ষেপ করা হলে, 4 বার নিক্ষেপ করা হলে একই ফল একাধিকবার আসতেই পারে। ধরো তুমি 4 বার নিক্ষেপ করেছো, 4 বারই 3 পড়ে পড়েছে, প্রথমবারেও 3 পড়েছে, দ্বিতীয়বারেও 3 পড়েছে, তৃতীয়বারেও 3 পড়েছে, চতুর্থবারেও কিন্তু তোমার 3 পড়েছে। তাহলে 4 বার নিক্ষেপ করা হলে, তার মানে 4টে ঘর করব আমি। প্রথমবার, দ্বিতীয়বার, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার। 4 বার নিক্ষেপ করেছো, চতুর্থবার। পরপর 4 বার নিক্ষেপ করেছো, 4টে ঘর আমি করলাম। এবার ধরো প্রথমবার তুমি নিক্ষেপ করেছো, তাহলে প্রথমবার যখন নিক্ষেপ করবে, প্রথমবার নিক্ষেপ যখন করবে, সম্ভাব্য ফলাফল, প্রথমবার যখন তুমি নিক্ষেপ করছো তখন সম্ভাব্য ফলাফল করকম ভাবে হতে পারে, 6 রকম ভাবে হতে পারে, যেটা খুশি এখান থেকে সেটা পড়তে পারে, যেটা খুশি সেটা পড়তে পারে। কারণ শুরুতেই বললাম ঝোঁকশূন্য, আগের থেকে কিছু সেট করা নেই, যে কোনোটা পড়তে পারে। তার মানে সম্ভাব্য ফলাফল কত রকম? 6 রকম। আবার দ্বিতীয়বারেও যেটা খুশি পড়তে পারে, মানে আবারও সেই 6 রকম। তৃতীয়বারেও যেটা খুশি পড়তে পারে, আবারও সেই 6 রকম। চতুর্থবারেও যেটা খুশি পড়তে পারে, মানে আবারও কিন্তু সেই 6 রকমই, আবারও কিন্তু সেই 6 রকম। তাহলে সুতরাং মোট বিন্যাস যদি আমি বলি, কি করব? মোট বিন্যাস এদেরকে আমি গুণ করে দেব। ঠিক আছে, এদেরকে গুণ করে দিলাম, তার মানে 6 টু দি পাওয়ার 4, তার মানে
36, 1236 রকম বিভিন্ন ফলাফল তোমার সম্ভব। ঠিক আছে, 1236 রকম তোমার বিভিন্ন ফলাফল সম্ভব। বোঝা গেল পুরো? এইবার একটা স্পেশাল টাইপের অঙ্ক উদাহরণ দিচ্ছি। DRAUGHT, ড্রট শব্দের অক্ষরসমূহ কত বিভিন্ন উপায়ে বিন্যস্ত করা যায় যাতে স্বরবর্ণগুলি সর্বদা একত্রে থাকে। ঠিক আছে, স্বরবর্ণগুলি সর্বদা একত্রে থাকে। দেখো, এটা একটু স্পেশাল টাইপের একটা অঙ্ক, ভালো করে বোঝার চেষ্টা করবে। তাহলে তোমাকে শব্দটা কি দিয়েছে? ড্রট, DRAUGHT। এখানে স্বরবর্ণ আছে দুটো, এ আর ইউ। স্বরবর্ণ আছে দুটো, এ আর ইউ। যখন এরকম বলবে যে কতগুলো বস্তু একত্রে আছে, কতগুলো বস্তু একত্রে আছে, যেমন ধরো এখানে বলেছে স্বরবর্ণগুলি সর্বদা একত্রে থাকে, যাদেরকে একত্রে বলবে তাদেরকে আমি 1 ইউনিট ভেবে নেব। তাদেরকে আমি 1 ইউনিট ভেবে নেব। কেন 1 ইউনিট ভাববো? ধরো এই যে স্বরবর্ণ দুটো, এরা তো সর্বদা একত্রে আছে। তো মনে করো তুমি এদেরকে সেলোটেপ দিয়ে আটকে দিয়েছো, ঠিক আছে, সেলোটেপ দিয়ে আটকে দিয়েছো। এবার যদি তুমি নাম্বারিং করো 1, 2, এবার বলেছি কি যারা একত্রে থাকবে তাদেরকে আমি 1 ইউনিট ভাববো। মানে এখানে দুটো বস্তু থাকলে 3, 4 নাম্বারিং কিন্তু করবো না। দুটো বস্তু থাকলেও 3, 4 নাম্বারিং কিন্তু করবো না। যখন একত্রে থাকবে বলবো তখন কি বলেছি, এদেরকে আমি 1 ইউনিট ধরবো। মানে এদেরকে আমি একটাই নাম্বারিং করবো 3, তাহলে 1, দ্বিতীয়টা 2, তৃতীয়টা 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6। মানে মোট 6টি বিভিন্ন অক্ষর। এখানে দেখো সবাই কিন্তু বিভিন্ন, এই যে নাম্বারিং করেছো যাদের ওপর তারা সবাই কিন্তু বিভিন্ন। তাহলে মোট 6টি বিভিন্ন অক্ষর বিন্যস্ত হতে পারে, মোট 6টি বিভিন্ন অক্ষর, nটি বিভিন্ন অক্ষর। কি বলেছিলাম প্রথম পর্বের ভিডিওতে? n ফ্যাক্টোরিয়াল। তাহলে মোট 6টি বিভিন্ন অক্ষর বিন্যস্ত হতে পারে, কি হবে? 6 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, হতে পারে 6 ফ্যাক্টোরিয়াল উপায়, 6 ফ্যাক্টোরিয়াল উপায়। ঠিক আছে, 6 ফ্যাক্টোরিয়াল উপায়। এইবার দেখো তোমাকে বলেছে স্বরবর্ণ দুটি একত্রে থাকবে। কে আগে কে পরে তোমাকে কিন্তু বলেনি। মানে এই যে স্বরবর্ণ দুটো এ ইউ, এরাও কিন্তু আবার বিন্যস্ত হতে পারে। ধরো এ আগে ইউ পরে লিখলাম, দেখো স্বরবর্ণ দুটো একত্রে আছে। বা আমি তো এটাও করতে পারি, ইউ আগে এ পরে, তাতেও কিন্তু স্বরবর্ণ দুটো একত্রেই আছে, তাই না? স্বরবর্ণ দুটো একত্রেই আছে। তার মানে এই যে এখানটায় আবার স্বরবর্ণ দুটি নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে। স্বরবর্ণ দুটি নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে। কটা উপায় পেলাম আমি এখানে? দুটো। দুই উপায়। বা যদি আমি ফর্মুলা অনুযায়ী বলতে চাই, দুইকে আমি কি বলতে পারি? 2 into 1, 2 অক্ষে তো 2 হয়, তাহলে 2 into 1। কোনো সংখ্যা থেকে 1 পর্যন্ত গুণ, কোনো সংখ্যা থেকে শুরু করে 1 পর্যন্ত গুণ, সেটাকেই তো 2 ফ্যাক্টোরিয়াল বলে, তাই না? তাহলে 2 into 1 মানে 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে এইবার সুতরাং মোট বিন্যাস, কি করব আমি? মোট বিন্যাস বললে দুটোকে গুণ করে দেব। তাই তো? তার মানে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, মানে
1440, 1440, 1440, এটাই তোমার মোট বিন্যাসের উত্তর। তাহলে বোঝা গেল আজকের টপিকগুলো। এই ছিল আমাদের বিন্যাসের তৃতীয় পর্বে যতটুকু বললাম। এরপরে আমরা পরের ভিডিওতে সমবায় সম্পর্কে জানব। বোঝা গেল?